আমি কন্টিনিউয়াসলি বলে আসছি, হাসিনার বোনের জামাই জেনারেল ওয়াকার কন্টিনিউয়াসলি বাংলাদেশে ধ্বংসযজ্ঞ করার জন্য এক ভয়াবহ পরিকল্পনা। দেখুন, কয়েক লক্ষ কর্মী কিন্তু রাজপথে নেমে যায় এবং সেনাপ্রধান কি করাচ্ছে এইসব। এদিকে সেনাপ্রধান নতুন ইতিহাস তৈরি করেছে বাংলাদেশে। রাশিয়া থেকে পরিকল্পনা করায় দেশে ধ্বংসলীলা তৈরি হয়েছে। মুহূর্তেই ক্ষমতার পালাবদল হয় দেশে। সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। আপনারা বিশ্বাস রাখেন, আইনের প্রতি বিশ্বাস রাখেন। আইনের সাথে যারা রংবাজি করছে তারা একটা জিনিস মনে রাখেন, পুলিশের উপরে কোনো রংবাজ নাই, ওনাদের খেপায়েন না। ওনারা ঘুইরা দাঁড়াইছে, আপনারা কিচ্ছু করতে পারবেন না। পাকিস্তানের সঙ্গে বেশ মাখো মাখো সম্পর্ক এবং তার উপরে ভর করে এবার চীনকে সঙ্গে নিয়ে ভারতকে টাইট দিতে নাকি চাইছে ইউনুস। কিন্তু ভারত যা করছে তাতে বাংলাদেশে মাথায় পুরো বাজ। মানে চিকেন স্নেকে এবার রীতিমতো পরমাণু বহনকারী রাফাল জেট স্কোয়াড্রন নামানো হতে পারে চিকেন স্নেকে। দর্শক, বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে গত 2 দিন ধরে বেশ জোরে সোরে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় সরকারের একজন এত বড় উপদেষ্টা তিনি বলছেন যদি লোডশেডিং হয় আগে ঢাকা শহরে হবে, যোগ করতে পারতেন যে যমুনা দিয়া হবে, গুরুত্বপূর্ণ বাসভবনের অংশ ছাড়া। মন্ত্রী এমপিদের ঘরে আগে হওয়া উচিত, কয়টা এসি চলে এগুলোর খবর নেওয়া উচিত। বাংলাদেশ রীতিমতো কাঁপছে। ভারত রীতিমতো কাঁপিয়ে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ চুপিসারে নিয়ে নিচ্ছে। শাস্তি দেওয়ার জন্য আপনি যা করছেন, আপনাকে ঠিক একই কাজ করবে এই এখন যারা ক্ষমতা দখল করে আছে। আপনি শুধু সেনাপ্রধান বলে ভয়ে অনেকে অনেক কিছু করতে পারছে না। ইউ আর দ্য ফার্স্ট টার্গেট। আপনি কি কি করেছেন 5ই অগস্টের পর, আই নো ইট। এখনো আমি ধৈর্য ধরে দেশবাসীকে সেটা জানাই। গাইস, এতক্ষণ দেখলেন খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের খবরের শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে। এমন কোনো খবর বা এমন কোনো তথ্য বাংলাদেশের কোনো গণমাধ্যমে না এলেও ভারতের বিভিন্ন গণমাধ্যমে গত 2 দিন ধরে বেশ জোরে সোরে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় ভারতের অন্যতম গণমাধ্যম, প্রভাবশালী একটি গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস সহ আরও 2-1টি তো হয়তো এসেছে, আমার চোখে পড়েনি। হিন্দুস্তান টাইমসে 11 এপ্রিল একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে আবার অন্যান্য ভারতেরই অন্যান্য গণমাধ্যমের রেফারেন্স দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে যে জুলাই মাসে ছাত্র বিদ্রোহের সময় 5 সেনা কর্মকর্তার নেতিবাচক ভূমিকা ছিল, এই কারণে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এবং বলা হচ্ছে যে মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে নেই, ঠিক সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটল। এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে যে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নজরবন্দি করে রাখা হলেও, গৃহবন্দী করে রাখা হলেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া দেওয়া হয়নি। সেনাপ্রধান কেন এই মুহূর্তে হঠাৎ করে ভারতের পরম বন্ধু হিসেবে চিহ্নিত রাশিয়া সফরে গেলেন, তিনি কাদের সঙ্গে বৈঠক করছেন, সেখানে আসলে আর কোন কোন ইস্যু কাজ করছে, নানান ধরনের প্রশ্ন তারা উত্থাপন করে সেগুলো বিশ্লেষণের চেষ্টা করছে। এবং রিপোর্টটি বলছে যে এই যে 5 সেনা কর্মকর্তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, সে বিষয়ে বাংলাদেশে নাকি শোরগোল পড়ে গিয়েছে। তাদেরকে 24 ঘন্টার নজরদারিতে তো রাখা হয়েছেই, তাদেরকে তাদের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের উপর। প্রতিবেদনটি বলছে যে ঢাকা সেনানিবাসে গৃহবন্দী আছেন বাংলাদেশের সেনাবাহিনীর 5 জন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের মধ্যে 2 জন ব্রিগেডিয়ার, 1 জন কর্নেল, 1 জন লেফটেন্যান্ট কর্নেল এবং 1 জন মেজর রয়েছেন। তো তাদের নামও এখানে প্রকাশ করা হয়েছে। আমি সঙ্গত কারণে তাদের নামগুলো এখানে উল্লেখ করছি না। প্রতিবেদনটি দাবি করছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদেরকে গৃহবন্দী করে রাখার ক্ষেত্রে প্রথমে সম্মতি দিতে চাননি, কিন্তু
হাসিনা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই 5 কর্মকর্তা কোটা বিরোধী আন্দোলনে বা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন, যার সূত্র ধরে এবং যেগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন একটি অভিযোগ দায়ের করা হয়, তার পরবর্তীতে সেনাপ্রধান এই ধরনের একটি বিষয়ে অনুমোদন দেন বা সম্মতি দেন যে হ্যাঁ, তাদেরকে গৃহবন্দী করে রাখা হোক। হিন্দুস্তান টাইমস একথাও বলছে যে ছাত্র আন্দোলনের সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজে হাসিনা নির্দেশ অমান্য করেছিলেন। আন্দোলনকারীদের বিরুদ্ধে সেনা সদস্যদের নামতে দেননি জেনারেল ওয়াকার। এবং বলা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে বাংলাদেশে একটি সামরিক অভ্যুত্থান করতে পারে। সেই গুঞ্জন এখনো থামেনি, যে কোনো সময় সেটি ঘটতে পারে। প্রশ্ন হচ্ছে যে আমাদের সেনাবাহিনী নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে নানান সময় নানান ধরনের বিভ্রান্তিকর খবর প্রকাশ পাচ্ছে। এর আগে সেনাপ্রধান যেমন যেদিন মধ্য আফ্রিকা রিপাবলিক নামে একটি রাষ্ট্র সফরে গেলেন, তখন বলা হচ্ছিল যে সেনাপ্রধানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, তার নিরাপত্তা যথেষ্ট বিঘ্ন ঘটতে পারে, তিনি যখন দেশে ফিরবেন তাকে অ্যারেস্ট করা হতে পারে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, সে আমরাও জানি। নানান ধরনের গোষ্ঠী তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেনাবাহিনীকে বিতর্কিত করতে নানান ধরনের কথাবার্তা তো আমরা এর মধ্যে শুনে আসছি। কিন্তু যা নয় তার চেয়েও বেশি কিছু ভারতের বিভিন্ন গণমাধ্যমে গত কয়েক মাস ধরে প্রকাশিত হচ্ছে। এতে করে ভারতের লাভ কি, আমাদের লাভ কি, সেগুলো যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয়। এবং সেনাপ্রধান নিঃসন্দেহে বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থা রাখতে তিনি যথেষ্ট ধৈর্য এবং যথেষ্ট চিন্তাভাবনার মধ্য দিয়ে এগোচ্ছেন, কথা আমাদেরকে স্বীকার করতেই হবে। এ কথাও তো সত্য, যেটি এই প্রতিবেদনে এসেছে। জাতীয় নাগরিক পার্টি কিংবা সাবেক ছাত্র সমন্বয়ক হাসান আবদুল্লাহ এবং সার্জিস আলম সেনা প্রধানকে বিতর্কিত করতে যে মন্তব্য কয়েকদিন আগে করলেন যে তিনি একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা তাদেরকে বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা তিনি করছেন। এরপরে আমরা দেখলাম যে নানান পর্যায় থেকে যাদের আমরা কখনো কাউন্টিংয়ে নিয়ে আসিনি, আলোচনায় আমরা আনার কোনো প্রয়োজন মনে করি না, তারাও সেনাবাহিনীর বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ বিষোদ্গার করতে লাগলো। এবং এমন একটা অবস্থা হলো যে সাধারণ মানুষের মুখোমুখি সেনাবাহিনীকে দাঁড় করানোর একটা অপচেষ্টা তারা যেভাবে করার চেষ্টা করছিল, একটা আনরেস্ট অবস্থা বাংলাদেশ পৌঁছে গিয়েছিল। এমনও অনেকে বলা বলি করছিলেন যে সেনাপ্রধান বা সেনাবাহিনী কেন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দেখলাম খুবই সতর্কতার সঙ্গে সেনাবাহিনী বিষয়টি হ্যান্ডেল করলেন। সেনাপ্রধান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা অন্য 2 বাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করলেন। তিনি সবাইকে ধৈর্য ধারণ করতে বললেন। আমাদের মধ্যে অনেকেই অস্থির হয়ে গিয়েছিলেন যে কেন একটা অ্যাকশন নেওয়া হচ্ছে না। কি অ্যাকশন নেওয়া হয়েছে বা নেওয়া হয়নি আমরা জানি না, তবে আমরা দেখছি এটাই বাস্তবতা যে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী, বিভিন্ন ব্যক্তি পর্যায় থেকে যে আক্রমণগুলো চালানো হচ্ছিল তারা থেমে গেছে। এমনি তার থামিন, তাই না? নিশ্চয় কিছু হয়েছে, কি হয়েছে আমরা জানি না। এখন ভারতের বিভিন্ন গণমাধ্যমে নানান সময় নানান ধরনের খবর প্রকাশিত হচ্ছে। সেনাপ্রধান রাশিয়াতে গেছেন, অন্যতম উদ্দেশ্য আমাদের সামরিক অস্ত্র যে চীন থেকে বেশিরভাগ আসে, অধিকাংশ চীন থেকে আসে, চীনের উপর নির্ভরতা কমাতে রাশিয়ান অস্ত্র কেনার বিষয়ে কোনো চুক্তি হয় কিনা বা প্রাথমিক কোনো কথাবার্তার বলতে তিনি সেখানে গেছেন কিনা, এ ধরনের কথাও ভারতের বিভিন্ন গণমাধ্যমে আসছে। এবং যে প্রথমে বলছিলাম যে ভারতের পরম বন্ধু রাশিয়াতে কেন সেনাপ্রধান, অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার একটি ভালো সম্পর্ক ছিল, রাশিয়া ভারত তারা পরম বন্ধু। কিন্তু এ কথাও তো আবার আমরা জানি যে যুক্তরাষ্ট্র ইস্যুতে রাশিয়া আবার চীন একজোট হয়েছিল, যদিও সমীকরণ অনেক বদলে গেছে। যে বাইডেনের প্রশাসন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে নেই, ডোনাল্ড ট্রাম্প এসেছেন, ডোনাল্ড ট্রাম্প আবার রাশিয়াকে বন্ধু ভাবে, পুতিনকে বন্ধু ভাবে, অনেক জটিল সমীকরণ আসলে। এই সব জায়গা থেকে ভারত নিশ্চয় তার জায়গা থেকে নানা ধরনের বিশ্লেষণ করছে। তবে এটুকু মনে করি ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের যে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে, আমি বলবো না সবকটি,
কোনো কোনো গণমাধ্যমে আসলে বাংলাদেশেও অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এতে হয়তো ভারতের পার্সপেক্টিভ সার্ভ হচ্ছে, কিন্তু তারা আবার কখনো কখনো সেনাপ্রধানের পক্ষ অবলম্বন করছে, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের, আবার কখনো কখনো তারা বিরোধিতা করছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে আপনারাও সার্চ করে দেখতে পারেন যে সেনাপ্রধানের বিরুদ্ধে এক ধরনের নরম ভাষায় বিশোধগা করা হচ্ছে। কোনো কোনো বাংলাদেশিকে সেখানে ইন্টারভিউয়ে নিয়ে এসে তাদের মুখ দিয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলানো হচ্ছে। একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। আশা করছি আপনারা ভালো থাকবেন। দর্শক, একটা জরুরি খবর, বিষয়টা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে বিএনপির ভুলের কারণে সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত হচ্ছে না। প্রফেসর ইউনূস সংস্কার করার ক্ষেত্রে যে মেথোডোলজি নিয়েছেন, যে ন্যাশনাল কনসেনসাসের উপর ভিত্তি করে সংস্কার করবেন, এজন্য জাতীয় ঐক্যমত্য কমিশনও গঠন করেছেন। কিন্তু ইন রিয়ালিটি বিবিসি বাংলার একটা রিপোর্টে চমৎকারভাবে উঠে এসেছে, এবং ইটস ট্রু, যে আসলে সংস্কার প্রশ্নে অনলি বিএনপির কারণে জাতীয় ঐক্যমত হচ্ছে না। আবার বিএনপিকে বাদ দিয়ে যদি কোনো ঐক্যমত হয়, এটাকে জাতীয় ঐক্যমত বলা যাবে না। অতএব জাতীয় ঐক্যমত প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার হবে, এটা আমি আগে থেকেই বলে আসছি, এটা অসম্ভব। কারণ কোনো একটা বিষয়ে সবাই একমত হবে, এটা বাংলাদেশের ক্ষেত্রে সম্ভব নয়। এখন পর্যন্ত সংস্কার কমিশনগুলো সুপারিশমালা যাচাই বাছাই করে ঐক্যমত্য কমিশনের কাছে রাজনৈতিক দলগুলো যে মতামত দিয়েছে, সেটা বিশ্লেষণে এটা স্পষ্ট হয়েছে যে আসলে ঐক্যমত সম্ভব নয়। তাহলে কি সংস্কার হবে না? সংস্কার হবে ডক্টর ইউনূস জীবিত থাকলে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সংস্কার কিভাবে করবেন? আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফেসর ইউনূসের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে। মানুষ একটা বিষয় অদ্ভুত, যে এর আগে পৃথিবী প্রত্যক্ষ করেছে যে সরকার পতনের দাবিতে আন্দোলন, এরকম হাজারো লক্ষ আন্দোলনের ইতিহাস রয়েছে সরকার পতনের দাবিতে, কিন্তু কোনো একটা সরকার রেখে দেওয়ার দাবিতে আন্দোলন, এটা কিন্তু নাই। বাংলাদেশের ক্ষেত্রে এরকমই হচ্ছে যে প্রফেসর ইউনূসকে রেখে দেওয়ার দাবিতে অলরেডি বিভিন্ন আন্দোলন হচ্ছে, যে আমরা ডক্টর ইউনূসকে চাই, ডক্টর ইউনূস কিভাবে চাই জানি না, তাকে চাই। এটা ইমোশনাল হোক আর যেভাবে হোক না কেন, মানুষ চায়। আপনি পাবলিক পারসেপশনকে বা জনগণের চাওয়াটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না। গণতন্ত্রের সবচাইতে বড় উপাদান হচ্ছে জনগণের এই চাওয়া। তো দর্শক, ডক্টর ইউনূসের জনপ্রিয়তার মাধ্যমে, ডক্টর ইউনূসের যে গ্রহণযোগ্যতা, তার যে ক্যাপাসিটি, এর মাধ্যমে ডক্টর ইউনূস একাই সংস্কার করে ফেলবেন বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে, বিভিন্নভাবে। ঐক্যমত হলে ভালো। এখন পর্যন্ত আমরা দেখছি যে ঐক্যমতের লক্ষণ নেই, কিন্তু ঐক্যমত যদি নাও হয়, ডক্টর ইউনূস একা তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জনগণকে সাথে নিয়ে সংস্কার করে ফেলবেন। রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে না পারলেও জনগণ ডক্টর ইউনূসের সাথে আছেন। এর মানে ডক্টর ইউনূস একাই সংস্কার করবেন, এর অর্থ হচ্ছে জনগণকে সাথে নিয়ে ডক্টর ইউনূস সংস্কার করবেন। এই জন্য ঐক্যমত্য কমিশন অলরেডি একটা উদ্যোগ কিন্তু নিয়েছে যে সাধারণ জনগণের মতামত নেওয়া হবে, শুধু রাজনৈতিক দলগুলো নয়। এই জন্য বিভিন্ন জরিপ করা হবে। অতএব সাধারণ জনগণেই এখন ডক্টর ইউনূসের সংস্কারের মূল ভরসা, তাদেরকে সাথে নিয়ে সংস্কার করতে হবে। সম্ভবত রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্যমত হচ্ছে না, এটা মোটামুটি স্পষ্ট বলা যায়। বিবিসি বাংলা রিপোর্ট, সংস্কার নিয়ে কোন দল কি চায় কি চায় না, কোথায় আপত্তি, ডিটেলস বলেছে। আমরা সেই ডিটেলস যাচ্ছি না। আপনারা জানেন যে বিএনপি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টিতে পরিণত হয়েছে। সংবিধানে হাত দিলে হাত ভেঙে ফেলতে চায় তারা। সংবিধান সংস্কারের কোনো বিষয়ে তারা একমত না। তারা এখন ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। তারা ধর্মনিরপেক্ষতার বদলে বহুত্ববাদে একমত না, এর মানে ধর্মনিরপেক্ষতায় একমত। আবার তারা একটু ভুংবাং ব্যাখ্যা দিচ্ছে যে না, সে আগের পঞ্চদশ সংশোধনীতে, পঞ্চম সংশোধনীতে যেটা ছিল, পঞ্চদশ সংশোধনের আগের অবস্থা, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা তো বিএনপি এই মুহূর্তে কিছুতেই বিশ্বাস করতে পারে না। তাহলে তো তাদের ভারতপন্থী রাজনীতি আর থাকে না। আপনি তো এটা স্পষ্ট বোঝেন যে বিএনপি এখন জামাত ইসলামীকে বলে ধর্ম ব্যবসায়ী, তাদেরকে বলে মৌলবাদী, তারা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলে, তারা যে সেকুলারিজমে বিশ্বাস করে, এটা স্পষ্ট, এগুলো গোপন করা যাবে না। রাষ্ট্র পরিচালনা মূলনীতি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পরিবর্তন বা সংস্কার প্রশ্নে বিএনপি ও জামাত ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় রকমের ভিন্নমত বা পাল্টাপাল্টি অবস্থান দেখা যাচ্ছে। এখন এই বড় রকমের ভিন্নমত বা পাল্টাপাল্টি অবস্থানের মধ্য দিয়ে ন্যাশনাল কনসেনসাস আদৌ সম্ভব নয়। যদি অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐক্যমত কমিশন তাদের সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে, কিন্তু তাতে ভিন্নমত বা মতপার্থক্য দূর হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, তাহলে কি দাঁড়ালো? যে জাতীয় ঐক্যমত সম্ভব নয়। তাহলে ডক্টর ইউনূসকে জনগণকে সাথে নিয়ে একলা
একলা বলতে রাজনৈতিক দলগুলোকে একেবারে ম্যানেজ করে যেটা চাচ্ছেন সেটা হচ্ছে না, তাকে করতে হবে তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে। জনগণের ম্যান্ডেট ডক্টর ইউনূস নিয়ে সেটা করবেন, সেটা যেভাবেই নেন না কেন। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে একমত। তারা আবার নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন চাইছে। এখন সংবিধান সংস্কারে তো বিএনপি হাত দিতেই চাইছে না, বিএনপির পক্ষে আবার কেউ নাই। সংবিধান সংস্কার অনেকেই চাইছে না, কিন্তু সংবিধান বাতিল চাইছে না অনেকে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান চাইছে না, কিন্তু সংবিধান সংস্কার চাইছে। আর বিএনপি সংবিধান সংস্কারই চাইছে না। আবার বিএনপির মিত্ররা গণ অধিকার পরিষদ এরা বলছে যে না, সংবিধান সংস্কার আয় কোনো নির্বাচনই নয়। বিএনপি সহ বেশিরভাগ দল থেকে একে একে বিপরীত অবস্থান নতুন এই দলটির। প্রশ্ন হচ্ছে, মৌলিক বিষয়গুলোতে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যমত প্রতিষ্ঠা করা কি আদৌ সম্ভব? জাতীয় ঐক্যমত কমিশন অবশ্য হাল ছাড়তে চায় না। জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ কিন্তু বেশি দিন না, হাল ছাড়তে তারা চেষ্টা করবে, এটাও একটা কৌশল। তারা বলবে যে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই করতে চেয়েছি, কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়নি, কিন্তু জনগণ চায়, কি করব? অতএব তাদের ঐক্যমত ছাড়াই জনগণের চাওয়ার উপর প্রাধান্য দিয়ে আমাদেরকে সংস্কার করতে হয়েছে। আর দ্য এন্ড অফ দ্য ডে এটাই হবে। এই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন বিবিসি বাংলাকে, দলগুলোর সঙ্গে চলমান আলোচনায় তারা ভিন্নমতের কারণ জানার চেষ্টা করছেন। একই সঙ্গে তাদের সংস্কার প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা রয়েছে। দেখেন, চেষ্টা করবে ডক্টর ইউনূস সরকার, রাজনৈতিক দল সব স্টেক হোল্ডারদের নিয়েই চেষ্টা করবে, কিন্তু না পারলে হাল ছাড়বেন না। তারা সাধারণ জনগণের সাথে নিয়ে করবেন। বড় দলগুলো যখন একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে, তখন সংবিধান রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত মৌলিক বিষয়গুলোতে একমত হওয়া বেশ কঠিন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সরকার হাতে সর্বশেষ অস্ত্র হচ্ছে গণভোট দিয়ে দেওয়া, কারণ জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে, জনগণ সংস্কার চায় এবং জনগণ এই সংস্কার কমিশনের সুপারিশমালাগুলোর সাথে একমত। যেমন এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কখনো, বিএনপি এটা মানতে চায় না। বিএনপি বলছে পরপর দুইবার হতে পারবে না, কিন্তু 100 বারও হতে পারবে রোটেশনে, বা একবার পর একবার এরকম। কিন্তু জনগণ চায় এটা যে না, দুইবারের বেশি হতেই পারবে না। ওই পরিবারতন্ত্র তারেক রহমানকে টিকিয়ে রাখতে বিএনপি এটা করছে, এগুলো টিকবে না। তারা বলছেন দলগুলো তাদের দলীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে যেতে পারছে না। দলীয় স্বার্থ, তাদের যে লুটপাটের বন্দোবস্ত, অথবা তাদের যে সামাজিক ভিত্তি, যেটা যেমন চাঁদাবাজি করে খাবে, দুর্নীতি করে খাবে, রাজনীতি করে বড়লোক হওয়া যায়, এগুলো থেকে তারা বের হবে না। এবং তাদের যে এই পরিবারতন্ত্র, এগুলো থেকেও বের হতে যাচ্ছে না। এমনকি সেই আর্টিকেল 70 নিয়েও সেই পুরনো পথেই হাঁটছে অনেক দল। তারা নিজ দলের সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে, এতেও তারা অনেকে একমত নয়। তারা বলছে দলগুলো তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে যেতে পারছে না, কিন্তু জনগণ সেই পুরনো বন্দোবস্ত থেকে বের হতে চায়, এতে কোনো সন্দেহ নেই। অতএব জনগণের ম্যান্ডেট নিয়ে বা জনগণের মতামতটাকেই প্রাধান্য দিয়ে শেষ পর্যন্ত সংস্কার করতে হবে। গত বছরই 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য 11টি কমিশন গঠন করে। দর্শক, বিএনপি জামাত ভিন্নমত কোন ক্ষেত্রে এখানে তুলে ধরা হয়েছে। সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের প্রশ্নে বিএনপি জামাত ইসলামের পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। সবচেয়ে পাল্টাপাল্টি অবস্থানের মূল প্রশ্ন হচ্ছে বিএনপি সেকুলারিজমের পক্ষে। এখন সালাউদ্দিন আহমেদ একটা ব্যাখ্যা দিয়েছেন, ওটা মিথ্যা ব্যাখ্যা। তারা বহুত্ববাদের বিরুদ্ধে, এর মানে এই নয় যে সেকুলারিজমের পক্ষে। সালাউদ্দিন বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু না, এটা ভুয়া। আপনি দেখেন, সেই সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা এই ধারা রাজনীতি বিএনপি আগে থেকেই বের হয়ে গেছে। অতএব বহুত্ববাদে অবিশ্বাস করা মানে সেকুলারিজমে বিশ্বাস করা, এতে কোনো সন্দেহ নেই। সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশ করছে। এ ব্যাপারে কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহুজাতি, বহুধর্মীয়, বহুভাষী এবং বহু সংস্কৃতি দেশ, যেখানে সব সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। কমিশনের এই প্রস্তাবের সঙ্গে একমত নয় বিএনপি। ভিন্নমত পোষণ করে দলটি বলছে, সংবিধান 8, 9, 10, 12 অনুচ্ছেদ 15 সংশোধনের আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার পক্ষে তারা। এখন 15 সংশোধনীর আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার পক্ষে, তাহলে কিন্তু সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, কিন্তু ওই জায়গাটায় বিএনপির রাজনীতি এখন আর নেই। এর মানে বিএনপি এখন প্রতারণা করছে। বিএনপি কি তাহলে ধর্মনিরপেক্ষতায় ফিরে যেতে চায়, এমন প্রশ্ন তুলছেন দলটির সমালোচকরা। ধর্মনিরপেক্ষতায় ফিরে যেতে চায় এটা নিশ্চিত, এটা অস্বীকার করে কোনো লাভ নেই, এটা জনগণ বুঝে গেছে। কিন্তু জনগণকে ধোয়া দিতে চায় জনগণের চোখে।
সাংবিধানিক কমিশন, জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে নিয়ম মতভেদ, সংস্কার মধ্যে নতুন সংবিধান চাই এনসিপি। আসলে অধিকাংশ মানুষ হয়তো বা নতুন সংবিধানই চাইবে, এ বিষয়েও গণভোট হতে পারে। প্রধানমন্ত্রী ক্ষমতা ভারসাম্য উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে আপত্তি, এখানে সব জায়গায় আপত্তি, জাতীয়তাবাদী আপত্তি দল আপত্তি করছে। সংসদ সদস্যদের ভোটের স্বাধীনতা দিতে চায় না দলগুলো, সেই 70 অনুচ্ছেদে সেই জায়গায়ও আপত্তি। আপনি চিন্তা করছেন, তাহলে বোঝা যায় যে আসলে ঐকমত্য হবে না। জনগণের মতামত নিয়েই ডক্টর ইউনূসকে সংস্কার করতে হবে। ঐকমত্য সম্ভব না, এটাই বিশ্লেষকদের মত। ঐকমত্য হলেও বাস্তবায়ন নিশ্চিত করা কি সম্ভব? ঐকমত না হলেও বাস্তবায়ন নিশ্চিত করা সম্ভব, এটাই হচ্ছে বাস্তবতা। অধ্যাদেশ জারির মাধ্যমে এটা ডক্টর ইউনূস সরকার করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে অতি সম্প্রতি একটি বিনিয়োগ সম্মেলন হয়ে গেল। সম্মেলনের যে জাঁকজমক, পুরো সম্মেলনকে কেন্দ্র করে যে প্রচার এবং প্রোপাগান্ডা, সম্মেলনের উপস্থাপনা, সব কিছু যদি আপনি একত্র করেন, যারা আমজনতা তারা মনে করবেন যে বাংলাদেশ খুব দ্রুত, মানে আগামী 1 বছরের মধ্যে অর্থনৈতিকভাবে এরকম একটা দেশ হতে যাচ্ছে যা কিনা কম্বোডিয়া বা মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবে। এবং এই সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ম্যাগনেটিক পাওয়ার, সেই ম্যাগনেটিক পাওয়ারে সারা দুনিয়া থেকে বিনিয়োগকারীরা পঙ্গপালের মতো বাংলাদেশে এসে অকাতরে তারা বিনিয়োগ করবে এবং লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু যারা ইন ডিটেলসে না যান। কিন্তু সম্মেলনের যারা আয়োজক তাদের বক্তব্য হলো যে এই সম্মেলনের ফলে যে বিনিয়োগ আসবে তাতে আগামী কয়েক বছরে 15,000 লোকের কর্মসংস্থানের একটা সুযোগ আসবে। যেখানে শেখ হাসিনার পতনের পরে অ্যাটলিস্ট 10 লাখ লোকের চাকরি চলে গেছে, শুধুমাত্র বেক্সিমকো গ্রুপের 50,000 লোকের চাকরি চলে গেছে, সেখানে 15,000 লোকের কর্মসংস্থান এই বাংলাদেশে। বিশাল আগুনের মধ্যে যদি এক বিন্দু পানি ঢালেন যে অবস্থা হয়, ঠিক ওইরকম একটি অবস্থা তৈরি হবে। কিন্তু আমরা যে আবেগী বাঙালি, সেই আবেগকে পুঁজি করে আমাদের দেশের বিভিন্ন সময় যারা জ্ঞানী গুণী হিসেবে আমরা যাদেরকে বড় মনে করতাম, নেতা হিসেবে যাদেরকে আমরা আরাধ্য মনে করতাম, তারপর পূজনীয়, বরণীয়, স্মরণীয় মানুষ হিসেবে যাদেরকে আমরা মাথায় তুলে রাখতে চাইতাম, সে মানুষগুলো সবসময় আমাদের এই আবেগকে নিয়ে তারা ছেলে খেলা খেলেছে। এবারও এই বিনিয়োগ সম্মেলনকে নিয়ে কী হচ্ছে সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করব। আজকের ভিডিওতে যে কথাটি বলবো সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এই সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি দুইবার কেঁদেছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তিনি কিছু বলতে চেয়েছেন এবং তখন তিনি কেঁদেছেন। দ্বিতীয়ত 1974 সনে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই কথা বলতে গিয়ে তিনি কেঁদেছেন। তারই কান্না আমার কাছে খুব অস্বাভাবিক বলে মনে হয়েছে। কেন মনে হয়েছে সেটা আমি বলি। প্রথমত, তিনি সাধারণত কাঁদেন না, কখনো কোনো অবস্থাতেই আপনি তার অতীতের কোনো স্মৃতি আপনি দেখাতে পারবেন না তার কান্না বিজড়িত কোনো ছবি রয়েছে। বরং তিনি উচ্ছল, প্রাণোচ্ছল, কলকল ছলছল এবং যাকে বলা হয় পূর্ণিমার চাঁদের মতো যার বাঁধ ভাঙা হাসি, তিনি সারা দুনিয়াতে মশহুর, বিখ্যাত তার সেই ভুবন মোহিনী হাসির জন্যে। এর বিপরীতে আমরা কখনো তাকে কোনো কাঁদতে দেখিনি। দ্বিতীয়ত, তিনি টাকা উপার্জনে খুবই দক্ষ, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই টাকা উপার্জন, সংরক্ষণ, বিতরণ, ধারণ, অর্থাৎ কিভাবে টাকা আয় করতে হয় এবং সেটা কি করে সঞ্চয় করতে হয়, সেটাকে আবার কি করে বিনিয়োগ করতে হয়, টাকা বিনিয়োগ করে কি করে সম্মান অর্জন করা যায়, সম্মান দিয়ে আবার কি করে নতুন ব্যবসা আনা যায়, আবার সেই নতুন ব্যবসা দিয়ে আবার কি করে সুখ্যাতি অর্জন করা যায়, সেই সুখ্যাতি দিয়ে আবার কি করে ক্ষমতা অর্জন করা যায়, এই ব্যাপারে সারা দুনিয়ার মধ্যে তিনি স্মরণীয় এবং বরণীয়
ব্যক্তিত্ব। এরপরে যে ঘটনা হলো যে আমাদের বাংলাদেশে অনেকগুলো সংবেদনশীল সময় গিয়েছে। ৭৫-এর ১৫ই আগস্ট হলো, তারপর ৭৪ সাল এলো, ৭১ সাল এলো। এই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট শক্তিশালী ছিলেন, যুবক ছিলেন। তারপরে তখন তিনি ইচ্ছা করলে কাঁদতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, কিন্তু সেই জিনিসগুলো তিনি কখনো করেননি। আমাদের দেশে তিনি যখন ধনী হয়েছেন, ধনী হওয়ার পর অনেক ঝড় গেছে, বৃষ্টি গেছে, বন্যা গেছে, অনেক গরিব মানুষ তার সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। এমনকি এই যে রোহিঙ্গাদেরকে সাহায্য করার জন্য অজেয় পাড়াগাঁয়ের একজন সাধারণ মুসল্লি কিংবা একজন সাধারণ ইমাম কিংবা মুয়াজ্জিন, যিনি মাত্র ১,৫০০-২,০০০ টাকা বেতন পান, তিনিও তার একেবারে সর্বশেষ সম্বলটুকু নিয়ে রোহিঙ্গাদেরকে তিনি সাহায্য করে এসেছেন। তাদের জন্য কেঁদেছেন মসজিদে গিয়ে, মন্দিরে গিয়ে, আমাদের সাধারণ মানুষ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই কর্ম কখনো করেছেন কোনো একটা বিষয় নিয়ে, বন্যার্তদের নিয়ে, তারপরে কোনো আহত রোগীকে নিয়ে, তারপর রোহিঙ্গাদেরকে নিয়ে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য তিনি কখনো দান করেছেন, সাহায্য করেছেন, এটা আমরা জানি না। কিন্তু ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি টাকা দিয়েছেন, এটা আমরা খুব ভালো করে জানি। তো এইরকম অনেক কিছু রয়েছে তার, যেগুলো তার এই কান্নার সঙ্গে কন্ট্রাস্ট করে। তিনি অতীতে কখনো কাঁদেননি, এখন তিনি কেন কাঁদলেন? এই কান্না নিয়ে আপনি নানা রকম ব্যাখ্যা করতে পারেন। আমাদের দেশের যারা রাজনীতিবিদ, তাদের একটা বিরাট অংশ রয়েছে যারা সং করেন, ভং করেন। সং ভং করা, মানুষের মনোরঞ্জন করা, কথায় কথায় কেঁদে দেওয়া, চোখের পানি ফেলা, অনেকটা শীতকাঁদুনি স্বভাবের হলে সাধারণ জনগণ এদেরকে খুব মনে করে। দৃঢ়চেতা ব্যক্তিত্ববান মানুষ আমাদের দেশে খুব অপছন্দনীয়। এখানে যে যত লেভেন্ডিশ হবে, যে যত বেকুবের মতো থাকবে, কথায় কথায় কাঁদবে, কথায় কথায় হাসবে, অনেকটা আবাল প্রকৃতির, এইরকম লোকজন রাজনীতিতে আসলে সাধারণ লোকজন তাদেরকে দুলাভাইয়ের মতো আদর করে নেয় এবং তাদেরকে ভোট দেয়। কিন্তু আপনি খুব ব্যক্তিত্ববান, একদম রোনাল্ড রিগানের মতো ব্যক্তিত্ববান লোকজন নিয়ে আসবেন, আমাদের দেশে এগুলো খাবে না। তো সেই দিক থেকে শেখ হাসিনার অনেক সুনাম ছিল, তিনি খুব ভালো করে কাঁদতে পারতেন। আরও অনেক যারা আছেন তারাও কাঁদতে পারতেন। শেখ হাসিনা এখনও কান্নাকাটি করছেন। এখন শেখ হাসিনাকে অনুকরণ করে তিনি এই কান্নার মহড়া করলেন কি না আমি সেটা বলতে পারবো না, আপনারা চিন্তা করে নেবেন। ২ নম্বর হলো যে এখানে তিনি বেশ সফল হয়েছেন গত ৭ মাসের। কারণ হলো তিনি এর আগে একবার কান্নার চেষ্টা করেছিলেন, যখন শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তিনি অনেক চেষ্টা করেছিলেন এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন সমন্বয়ক ছিলেন, তারাও একেবারে চোখ পিটি করে অনেক চেষ্টা করেছেন কান্নার জন্য, কিন্তু তারা কাঁদতে পারেনি। মানে আলটিমেটলি মুখ বাঁকা করে কান্নার যে একটা অভিনয়, সেটাও তারা পারেননি। কিন্তু গত এই ৭ মাসে রাজনীতির ময়দান বলেন, সংবেদনশীলতা বলেন, অভিনয় বলেন, তারপর ভালো মানুষই বলেন, আপনি আপনার নিজস্ব চিন্তা অনুযায়ী তাকে বসিয়ে নেন। সেখানে তিনি এতটা দক্ষ অর্জন করেছেন যে মঞ্চে দাঁড়িয়ে দেশি বিদেশি সমস্ত লোকের সামনে আবেগে একেবারে আপ্লুত হয়ে তিনি পরপর 2 বার কেঁদে দিলেন। এটা তার একটা যথেষ্ট ডেভেলপমেন্ট। যদি রাজনীতিবিদ হিসেবে ধরেন, সংবেদনশীল মানুষ হিসেবে ধরেন, ব্যক্তি ইউনূসের মানবিকতা ধরেন, স্মৃতিকাতরতা ধরেন, আপনি বলতে পারেন যে তার যথেষ্ট উন্নয়ন হয়েছে। 2 নম্বর হলো যে তার বয়স হয়েছে। এই বয়সে মানুষের অনেক হেদায়েত হয়। হয়তো তার মনে হয়েছে যে অনেক বছর চলে গেল, আমি তো কাঁদলাম না দেশ জাতির জন্য, চোখের পানি না ফেললে তো আল্লাহ কবুল করেন না। তো ইদানিং তিনি মসজিদে যাচ্ছেন কিনা বলতে পারবো না, তবে ঈদের নামাজ পড়েছেন, জানাজার নামাজও পড়েছেন, আমরা দেখতে পাচ্ছি। তো এই কাজগুলো তো তিনি কখনো করেননি। ফলে মৃত্যু নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, পরকাল নিয়ে তার কোনো চিন্তা চেতনা আসতে পারে এবং তার ভিতরে একটা ভাবোদয় হতে পারে যে আমার এত টাকা, এত পয়সা, এত সহায় সম্পত্তি, কি হবে আমার? 2টো মাত্র মেয়ে, একটা মাত্র মেয়ে আমেরিকাতে থাকে, আর একটা মেয়ে বাংলাদেশে আছে। তো এই বড় মেয়েটা তার বিয়ে থাক কোথায় কি হয়েছে, ছোট মেয়েটা তার বিয়ে থাক কোথায় কি হয়েছে আমরা জানি না। উনি হয়তো ভালো জানেন, তার স্ত্রী, এক স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, আর এক স্ত্রী আছেন, তিনি খুবই অসুস্থ। তো
তো সে অসুস্থ, তিনি ঠিকমতো খেতে পারেন না, কাউকে চিনতে পারেন না কেবলমাত্র তাকে ছাড়া। তো এই বিষয়গুলো নিয়ে তাকে যথেষ্ট সংবেদনশীলতার মধ্যে যেতে হচ্ছে, এটা স্বাভাবিক। তো এইগুলো নিয়ে যখন তিনি চিন্তা করেন, তারপরে তিনি আখিরাত নিয়ে চিন্তা করেন, তখন তার মধ্যে একটা কান্নার একটা ভাব চলে আসতে পারে। তৃতীয় যে বিষয়টি, সেটি হলো যখন মানুষ বয়স হয়ে যায়, বয়স হওয়ার পরে তাদের অনেকের একটা কান্নার রোগ চলে আসে, কথায় কথায় তারা কাঁদে। এটা খারাপ কিছু নয়, এটা অনেকেরই হয়। এমনকি দিলীপ কুমারের মতো, যাকে বলা হয় মেগা স্টার, ভারতবর্ষে কেন, আমি দুনিয়ার ইতিহাসে আমি যাদেরকে দেখি, একেবারে ওনার সে শুরু থেকে শেষ পর্যন্ত কি পোশাক, কি আশা, কি ব্যক্তিত্ব, কি কথা, সব মিলিয়ে দিলীপ কুমারের মতো এইরকম এক অনন্য পুরুষ আমি আর কাউকে দেখিনি। একদম মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তার যে কটা সাক্ষাৎকার দেখেছি। কিন্তু সেই মানুষটিরও শেষ বয়সে দেখা গেল হঠাৎ করে কান্না রোগে পেয়ে বসলো। তিনি কিছু কেঁদে দিতেন, এই জন্য বাইরে তিনি সহজে বের হতেন না, আর এই সকল বিষয় নিয়ে তিনি পাবলিকলি অত মিটিং টিটিং করতেন না। তো এই বয়সের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে কান্নার যে রোগ, এটি পেল কিনা এটা আমি বলতে পারবো না। তবে এটি যদি হয় তাহলে রাষ্ট্র পরিচালনায় তার জন্য খুবই ক্ষতিকর হবে। তাকে সবাই জিম্মি করার চেষ্টা করবে এবং তার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আরেকটি বিষয় তার কান্নার কারণ হতে পারে, সেটি হলো ভয়। ভয় হলো যে আমরা বাইরে থেকে অনেক কিছু দেখি, কিন্তু ভিতরের যে পরিবেশ এবং প্রকৃতি, এটি তিনি টের পাচ্ছেন, ভীষণ রকম তিনি টের পাচ্ছেন। তো কাজেই রাষ্ট্র ক্ষমতায় চেয়ারে বসে যখন পুরো পরিস্থিতি কারো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তিনি না চাইলেও তাকে কাঁদতে হয়। আপনারা লক্ষ্য করেছেন যে শেখ হাসিনা পতনের 4-5 দিন আগের থেকেই খুব ঘন ঘন কাঁদছিলেন। 4-5 দিন না, ঠিক মনে হয় মাসখানেক আগের থেকেই খুব ঘন ঘন কাঁদছিলেন। কথায় কথায় তার খুব কান্না পাচ্ছিল। আগস্ট মাস তিনি পুরোটা কেঁদেছেন, মেট্রো রেলের জন্য তিনি কেঁদেছেন। তারপরে শেষে একান্ত আপনজনদের সাথে কথা বলতে গিয়ে তিনি বারবার আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। অর্থাৎ নিজের প্রতি তার যে নিয়ন্ত্রণ এবং তার যে আয়রন লেডি সুলভ যে তিনি একটা ভাবমূর্তি গড়ে তুলেছিলেন, সেটা তার শেষ অবধি ছিল না। তো এটা হয় হলো যে যখন মানুষের উপর প্রকৃতির বদনজর পড়ে, তখন দুনিয়ার কোনো মানুষ জানুক বা না জানুক, সে কিন্তু জানতে পারে। কিংবা ধরুন একজন মানুষের মৃত্যু হবে, আজরাইল তার পিছনে ঘুরছে, দুনিয়ার কোনো মানুষ টের না পাক, যাকে নিয়ে আজরাইল রেকি করছে সে কিন্তু বুঝতে পারে। কিংবা ধরুন আপনি সামনের দিকে তাকিয়ে আছেন, আপনার পেছনে একটা গোকরা সাপ ফনা তুলে আছে ঠিক পিঠের দিকে, আপনি কিন্তু টের পেয়ে যাবেন। আপনার পিঠে হঠাৎ করে চিনচিন করবে, আপনার তলপেটের মধ্যে হঠাৎ করে চিনচিন শুরু করবে, এবং আপনি আপনার হঠাৎ করে আপনার শরীর অবশ হয়ে যাবে, অথচ আপনি কিন্তু দেখেননি, কোনো শব্দ শুনেনি, কিন্তু জাস্ট আপনার পিছনে একটা গোকরা সাপ দাঁড়িয়ে রয়েছে। এটা মানুষের শরীরের মধ্যে, মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুপম কতগুলো কম্পাস তৈরি করে রেখেছেন। তো সেই দিক থেকে আমরা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজীবন ক্ষমতায় দেখতে চাচ্ছি, 5 বছর অন্তত তাকে ক্ষমতা রাখতে চাচ্ছি, তাকে দেবতুল্য মনে করছি, অন্যদিকে তার অবর্তমানে যারা আসতে পারে আওয়ামী লীগ, বিএনপি, তাদের কাউকে আমরা মানুষ বলে মনে করছি না। এখন আমাদের এই স্তুতি বাক্য শুনে উনি কতটা খুশি, কতটা উদ্বেলিত, আনন্দিত, এটি পরের বিষয়। কিন্তু ওনার আশেপাশে কি ঘটছে, ওনাকে নিয়ে কি হচ্ছে দেশে দেশের বাইরে, এটা ওনার চাইতে আর কেউ ভালো জানেন না। এক, আর যে বিষয়গুলো তিনি জানেন না কিন্তু তার জীবনে ঘটতে যাচ্ছে, খুব দ্রুত ঘটতে যাচ্ছে, এই বিষয়গুলো আমরা কেউ ঘূর্ণাক্ষরে কল্পনা করতে না পারলেও আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, তারকা, গ্রহ, নক্ষত্র সবগুলো একসাথে ঢেউ তুলছে, ওয়েভ তুলে তার মনের উপর একটা প্রতিক্রিয়া তৈরি করে ফেলছে, এবং সেই প্রতিক্রিয়ার কারণে তিনি যেন না কাঁদেন
এবং তার সেই কান্নাটা যেন কোনো অবস্থাতেই সেই প্রতিক্রিয়ার কারণে না হয়, এটা আমি কায়মনো বাক্য। আসসালামু আলাইকুম গাইস, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আমাদের চ্যানেল থেকে নিমন্ত্রণ এবং ঈদ মোবারক। সেই সাথে রমজান মোবারক তো থাকতেছে আপনাদের। তো বন্ধুরা, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য আজীবন খোলা রাখছি আমরা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে যদি আপনাদের মনের মাঝে কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কথা বলা হয় না, যা কিছু দেখেন যা কিছু শোনেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেই দেওয়া হয়। ধন্যবাদ।